হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব CC11-এর শর্ট কোশ্চেন। আচ্ছা, CC11-এর এই যে পেপারটি, এই ভিডিওটি অ্যাকচুয়ালি 3টি ইউনিভার্সিটির সিলেবাসকে কভার করবে। CC11-এর CU, যাদের সোশিওলজি অনার্স রয়েছে, আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি WBSU। ওকে, এই 3টি ইউনিভার্সিটির CC11-এর যে সিলেবাস, অর্থাৎ এই CC11-এর তোমাদের যে ক্লাসিক্যাল থিঙ্কারের ওপর যে পেপারটা, ক্লাসিক্যাল থিঙ্কারের ওপর যে কনসেপ্ট, তার উপর থেকে কী কী প্রশ্ন তোমরা তৈরি করবে। প্রথমত একটা বিষয় বলে রাখি যে এই শর্ট কোশ্চেনের আলোচনাগুলো তোমাদের আপকামিং এক্সাম, খুব কাছাকাছি চলে এসেছে এক্সাম, সেই এক্সামের ক্ষেত্রে তোমাদের জন্য খুব ভীষণ হেল্পফুল হবে। আচ্ছা, প্রথমে শুরু করছি ফরাসি বিপ্লব। অর্থাৎ আরেকটা পার্ট বলে রাখি যে স্টেট ইউনিভার্সিটিতে সোশিওলজির এমার্জেন্সির পার্টটা শুধু নেই, এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও তাই। তো ওই পার্টটা বাদ দিয়ে তোমাদের কিন্তু সিইউর সঙ্গে টোটাল সিলেবাসটাই মিল আছে, এবং এগুলো জেনে রাখলে তোমাদের অসুবিধা নেই। এগুলো ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন, মানে কনসেপ্ট তৈরি করতে সাহায্য করবে। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789। আচ্ছা, ফরাসি বিপ্লব কেন আমরা এখানে পড়ি? কারণ ফরাসি বিপ্লবের সময় এই যে ফ্রেঞ্চ রেভলিউশন, এটা সমাজতত্ত্বের উদ্ভবের পিছনে একটা ফোর্স হিসেবে কাজ করেছিল। ওকে, সোশিওলজির এমার্জেন্সির ক্ষেত্রে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব দুটি গুরুত্বপূর্ণ বিপ্লব আমরা জানি, যেটা ইউরোপে হয়েছিল, এবং সেই 18 শতকের ইউরোপে প্রথম শিল্প বিপ্লব লক্ষ্য করা গেছিল। কোথায়? ইংল্যান্ডে, তাই তো? তাহলে এই দুটি বিপ্লবের রোলটা কি সমাজতত্ত্বে? এই দুটি বিপ্লবের রোল সমাজতত্ত্বের এমার্জেন্সির ক্ষেত্রে, সমাজতত্ত্বকে একটা নতুন সাবজেক্ট হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে এই দুটি বিপ্লব একটা প্লট তৈরি করে দিয়েছিল। ওকে, তারপর প্রোগ্রেস অ্যান্ড ডিলিউশন গ্রন্থের রচয়িতাকে রেমন্ড অ্যারন, সমাজবিজ্ঞানী রেমন্ড অ্যারন। রয়্যাল একাডেমি অফ সায়েন্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 1645। ডেভিস সেফটি ল্যাম্পের ব্যবহার কত সাল থেকে শুরু হয়? যেটা আমরা একদম ফ্রেঞ্চ রেভলিউশন যখন পড়ি, এই পার্টগুলো কিন্তু আমাদের জানতে হয়। যে 1810 চলন্ত মাকু ফ্লাইং শাটেল বিজ্ঞানী, 1733 চলন্ত মাকু বিজ্ঞানী কে প্রথম উদ্ভাবন করেছিলেন? স্পিনিং জেনি কি? সুতো কাটার যন্ত্র, কত সালে উদ্ভাবন করেছিলেন? হারগিবস, 1764। এগুলো প্রত্যেকটা ফরাসি বিপ্লবের ওই সময়ে বা শিল্প বিপ্লবের ওই পার্টে ভীষণ কানেক্টেড কিছু কোশ্চেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা তোমরা প্রত্যেকেই জানো যে কমিউনিস্ট ম্যানিফেস্টো খুব বিখ্যাত একটি গ্রন্থ, কার্ল মার্কস রচনা করেছিলেন 1848-এ। তারপর স্পিরিট অফ লস বইটি রচয়িতাকে? মন্তেস্কুর খুব বিখ্যাত একটি গ্রন্থ। মন্তেস্কু, অগাস্ট কোত এবং ইমাইল ডুরখাইম, এনাদের যে গ্রন্থগুলি আছে, গ্রন্থগুলি জেনে রাখতে হবে। বুকস থেকে কিন্তু প্রশ্ন আসে। সুতরাং প্রত্যেকটা তাত্ত্বিকের গুরুত্বপূর্ণ বই, সমস্ত বই পড়ার দরকার নেই, গুরুত্বপূর্ণ কিছু বই, যেমন স্পিরিট অফ লস, মন্তেস্কুর স্পিরিট অফ লস না পড়লে আমরা মন্তেস্কুকে জানতে পারবো না। কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা পড়তেই হবে। হ্যাঁ, যেমন ইমাইল ডুরখাইমের সুইসাইড। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ, এই গ্রন্থগুলোর বিষয়ে সাল এবং বইয়ের নাম আমাদের জেনে রাখতে হবে প্রত্যেকটা তাত্ত্বিকের। আচ্ছা, এরপর আসছে অষ্টাদশ শতকে দুটি ইউরোপীয় মহাবিপ্লব। কী কী অলরেডি আমি বলে দিলাম। একটা হচ্ছে 1730 শিল্প বিপ্লব, তারপরে 1789 ফ্রান্সে কী হয়েছিল? ফরাসি বিপ্লব। শিল্প বিপ্লব ইংল্যান্ডে, আর ফ্রান্সে হচ্ছে ফরাসি বিপ্লব। এই দুটি বিপ্লব কিন্তু ইউরোপের ইতিহাসে বা অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দুটি বিপ্লব, যে দুটি বিপ্লব পরবর্তীতে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করে যে সমাজ ব্যবস্থায় একটা নতুন সাবজেক্টের উৎপত্তির ক্ষেত্র তৈরি হয়েছিল। তার নাম কি? সোশিওলজি। ওকে, কেন আমরা পড়ছি বোঝা গেল? মানে বিশেষ করে ক্যালকাটা যারা রয়েছে তারা সবাই জানো যে এই পার্টটা কীভাবে কানেক্ট করতে হয় বা কীভাবে আমরা এগুলো পড়বো, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে এমার্জেন্স অফ সোশিওলজির এই পার্টটা এই পেপারে নেই, সে কারণে আমি এটা বলে দিলাম। ওকে, আচ্ছা, এছাড়াও এবার একটু বলে রাখি, যারা স্টেট ইউনিভার্সিটি, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি খুব কাছাকাছি চলে এসেছে, তাদের স্টাডি মেটেরিয়ালস পাওয়া সম্ভব নয়। যদি স্টেট বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি যারা রয়েছে স্টাডি ম্যাট চাও বা অনলাইন ক্লাসে, এখনও অনলাইন ক্লাসে জয়েন করতে পারো, কারণ সেখানে রেকর্ডেড ক্লাস সমস্তটা পেয়ে যাবে।
ওকে, তোমরা এই নম্বরেও কল করতে পারো, কিন্তু এখন আমাদের নম্বরটা চেঞ্জ হয়েছে। এই নম্বরটাতে তোমরা সবসময় পাবে অফিসিয়াল নম্বর 86 95 26 53 15। ওকে, এই নম্বরটা, এটা আমাদের অফিসিয়াল নম্বর। এই নম্বরে তোমরা সবসময় যোগাযোগ করতে পারবে, কিন্তু এই নম্বরটা এখন আর অফিসিয়াল নম্বর নেই, সেখানে এই নম্বরটা পরবর্তীতে এই নম্বরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই নম্বরটা তোমরা সরিয়ে এই নম্বরটা সেভ করে রেখো। এবার আসছি পরের পার্টে, জ্ঞান দীপ্তি আন্দোলনের দুজন চিন্তাবিদ। আচ্ছা, জ্ঞান দীপ্তি আন্দোলন কি? এনলাইটেনমেন্ট, হ্যাঁ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট মানে আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি এই জ্ঞান দীপ্তির যে আন্দোলন, এই সময় থেকে মানুষের চিন্তাভাবনার একটা পরিবর্তন হয়। চিন্তাভাবনার পরিবর্তনটা কেমন হয়? যে মানুষ সমস্ত কিছু বিচার বিবেচনা করতে শুরু করে একটা যুক্তি দিয়ে, অর্থাৎ মানুষ কোথাও গিয়ে মানুষ সমস্ত কিছুর পিছনে কারণ খোঁজার চেষ্টা করলো। ওকে, এবং এই সময়ে জ্ঞানদীপ্তি আন্দোলনের দুজন চিন্তাবিদ ছিলেন, একজন ইমানুয়েল কান্ত আর একজন মন্তেস্কু। কার্ল মার্কসের রচিত দুটি গ্রন্থ, দেখো মানে এইভাবে গ্রন্থগুলো একটু জেনে রাখতে হবে। যেমন কার্ল মার্কসের রচিত দুটি গ্রন্থ যদি বলি, তাহলে কার্ল মার্কসের রচিত দুটি বিখ্যাত গ্রন্থ, একটা হচ্ছে দাস ক্যাপিটাল আর একটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। আচ্ছা, এটার ইয়ারটা আমার মনে নেই, একটু ইয়ারটা দেখে নিও, হ্যাঁ, ইয়ারটা পাশাপাশি তোমরা লিখে নিও। এরপর আসছি যে সামাজিক দার্শনিক চিন্তা আর সমাজতাত্ত্বিক চিন্তার মধ্যে পার্থক্য কী। অ্যাকচুয়ালি সমাজতত্ত্ব সাবজেক্ট একটা আলাদা ডিসিপ্লিনে তৈরি না হওয়া পর্যন্ত সমস্তটাই কিন্তু ছিল সামাজিক দার্শনিক চিন্তা। পরবর্তীতে সেটা সমাজতাত্ত্বিক চিন্তার প্রকাশ ঘটে, বা আমরা বলতে পারি যে এই দুটো চিন্তার মধ্যে তার ফলে একটা পার্থক্য আছে। যেমন পৃথিবীর অবস্থানগত দিক থেকে প্রাচীন আধুনিক প্রেক্ষাপটে বিশেষ কোনো পরিবর্তন না হলেও আমরা বাইরের বা বাহ্যিক প্রকৃতিতে নানা পরিবর্তন ঘটেছে বলতে পারি বা ঘটে চলেছে। বিজ্ঞান এবং প্রযুক্তির অভাবে প্রাচীন সমাজে যে দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তা আজকের সমাজের সঙ্গে কিন্তু বিশেষ মেলে না। আজকের পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়, অশুভ শক্তির প্রাধান্য ইত্যাদি নিয়ে বিশেষ ভাবিত নয় মানুষ, তাই তো? ঊনবিংশ শতাব্দীর একদম মাঝামাঝি একটু ভাবো যে ওই সময়ে সমাজের প্রারম্ভিক পরিস্থিতিতে সামাজিক প্রথা পদ্ধতির প্রক্রিয়াগত উন্নয়নের উদ্দেশ্যে সমাজতত্ত্ব একটা আলাদা সাবজেক্ট সমাজকেন্দ্রিক বিজ্ঞানে উদ্ভাবিত এবং প্রতিষ্ঠিত হলো। তাহলে এই যে একটা সময় মানুষ কি ভাবতো, বিজ্ঞান প্রযুক্তির অভাবে প্রাচীন সমাজের একটা দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ ভাবতো। এখন কি ভাবছে? অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলি যখন বৃহত্তর সমাজ তার উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে অগ্রাধিমুখী গতিবিধিতে অক্ষম বলে মনে করা হয়েছে, সেখান থেকে একটা বৃহত্তর সমাজের অখণ্ড শাস্ত্র হিসেবে সমাজকেন্দ্রিক বিজ্ঞান অর্থাৎ সমাজতত্ত্বের উদ্ভব ঘটে। তাহলে দুটি চিন্তাভাবনার পার্থক্যটা আমরা বুঝতে পারছি, এবং অতীতের সমাজের প্রকৃতিবাদী তত্ত্বগুলি বাস্তব জগতের সমান্তরালে অবস্থান করলেও এগুলো কখনোই কিন্তু সামাজিক ঘটনা ব্যাখ্যায় সুনির্দিষ্ট নিয়মবিধি রচনায় সমর্থ হতো না। মানে খুব সহজ কথায় বললে সেগুলো সামাজিক ঘটনাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারত না। তবে সপ্তদশ শতাব্দীর চিন্তা তাত্ত্বিকগণ গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং কারিগরি দৃষ্টিভঙ্গিগুলি ঐতিহাসিক ধারণা উন্মোচনের নিমিত্তে প্রতিষ্ঠা না করলেও সামাজিক স্থিতাবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সোশিওলজি বা সমাজতত্ত্ব যখন একটা আলাদা সাবজেক্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো, তখন কিন্তু কোথাও গিয়ে তিনি সমাজতত্ত্বের যে চিন্তাভাবনা সেটা কিন্তু ভীষণ অগ্রমুখী ছিল। বৃহত্তর সমাজের পরিপ্রেক্ষিতে উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছে এবং সমাজের একটা অখণ্ড একটা শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বের কিন্তু আবির্ভাব হয়। ওকে, তো সেক্ষেত্রে এই দুটি দৃষ্টিভঙ্গির কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাই। এরপর আসছে শিল্প বিপ্লব কী। এটা কিন্তু আসে যে শিল্প বিপ্লব কী বা শিল্প বিপ্লবের ফলে কী হয়েছিল। অষ্টাদশ শতাব্দীতে 1730 খ্রিস্টাব্দে বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানগুলিকে কাঁচামাল যোগানের মধ্য দিয়ে সচল রেখে আর্থসামাজিক নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এবং যান্তব শক্তিকে যন্ত্র শক্তিতে রূপান্তরিত করতে এই মহান শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়। মানে খুব সহজ কথায় মানুষ যে কাজটা করছিল সেই মানুষের কাজ কে করছে? যন্ত্র। আর যন্ত্র যখনই করলো তখন কিন্তু শিল্পের ক্ষেত্রে একটা উৎপাদনের ক্ষেত্রে
আমরা পরিবর্তন দেখতে পেলাম। কেমন পরিবর্তন? বিশাল পরিবর্তন, যে উৎপাদনের ক্ষেত্রে সেই পরিবর্তনটা একটা হিউজ পরিবর্তন হলো। মানে মানুষ যে পরিমাণে প্রোডাক্ট উৎপাদন করত তার থেকে কয়েক হাজার গুণ বেশি প্রোডাক্ট যন্ত্রশক্তি এসে উৎপাদন করতে পারলো। তার ফলে একটা শিল্প বিপ্লব, শিল্পের ক্ষেত্রে একটা বিশাল রকমের পরিবর্তন আসলো। কি হলো মানুষের এর ফলে? মানুষের সামাজিক জীবনে কি পরিবর্তন ঘটলো? শিল্প বিপ্লবের ফলে মানুষের যে প্রাকৃতিক শক্তিকে জয় করে আত্মবিশ্বাসী হলো, ভীষণ কনফিডেন্ট হলো, কারণ এটা তো মানুষ সৃষ্টি করলো। নানাবিধ উৎপাদন প্রক্রিয়া ঊর্ধ্বমুখী হয় এবং আধুনিক ভোগবাদী সমাজের আবির্ভাব হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই শিল্পের মধ্য দিয়ে পুঁজিবাদের উদ্ভব হয়েছিল এবং সেটা কিন্তু ভোগবাদকে মানুষ আধুনিক ভোগবাদী সমাজ কি সেটা আস্তে 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 সেটা প্র্যাকটিস করতে শুরু করে। ওকে, এবং আরও কয়েকটা ফলাফল আমরা দেখতে পেয়েছি এই সময়ে, যে উৎপাদন আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল। তার ফলে বাণিজ্যের প্রসার দ্রুততর হলো, কারণ যখন উৎপাদন বেশি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অন্য কোথাও, অন্য কোনো জায়গায় সেটাকে নিয়ে যাওয়া অবশ্যই দরকার। তা না হলে অ্যাকচুয়ালি যা উৎপাদন হচ্ছে কোনো একটি অঞ্চলে সেগুলো উদ্বৃত্ত থেকে যাবে। তার ফলে ব্যবসার জায়গাটা কিন্তু যখনই বেশি উৎপাদন হলো, একটা সময় যখন মানুষ উৎপাদন করতো শুধুমাত্র নিজেদের জন্য, নিজেদের প্রয়োজনে যতটুকু হয়, কিন্তু যখন বেশি উৎপাদন হলো, সড়ক ব্যবস্থার উন্নতি হলো, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলো, তারা কিন্তু সেটা ব্যবসার হিসেবে বা বাণিজ্যের প্রসার দ্রুততর করার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে সাহায্য করেছিল। তারা তখন সেটাকে ব্যবসায় কাজে লাগাতে লাগলো। ওকে, সমান্তরাল বাজার গঠন এবং উপনিবেশ দখলের প্রচেষ্টা শুরু, এবং এইখান থেকেই শুরু হলো বাজার দখল, যে কে কত উপনিবেশ দখল করতে পারবে সে তত ব্যবসা করতে পারবে সেখানে গিয়ে। আজকে ভারতবর্ষে যদি আমরা ইংল্যান্ডের কথা বলি, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল, বা ইংল্যান্ড যখন আমাদের রাজত্ব করেছে ভারতবর্ষে, তখন তারা কি কিসের জন্য করেছে? বিকজ অফ বিজনেস। তারা তখন উপনিবেশ দখল করাটা একটা ব্যবসার একটা অংশ, যে আমরা যত উপনিবেশ দখল করতে পারবো তত বেশি আমরা সেখানে ব্যবসা করতে পারবো। ওকে, আচ্ছা, তারপর চলে আসছে আমরা যে সমাজতত্ত্বে পরের প্রশ্ন, প্রতিষ্ঠার পশ্চাতে দুটি ইউরোপীয় রাজনৈতিক পরিস্থিতি কি কি? আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। একটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স, এই যে দুটি দেশে, ইউরোপের বিশেষ করে এই দুটি দেশে মহাবিপ্লব হলো। কি বিপ্লব? একটা শিল্প বিপ্লব, একটা ফ্রান্সের ফরাসি বিপ্লব। মানুষের অর্থনৈতিক স্থায়িত্ব, জীবনের নিরাপত্তা এবং বেঁচে থাকার অধিকারকে ঘিরে এই বিপ্লব মানুষকে অনেকখানি নিরাপত্তা দিয়েছিল। ওকে, এবং বিপ্লবোত্তর এই পরিস্থিতি, পরবর্তীতে বিপ্লবের পরের এই পরিস্থিতি শৃঙ্খলিত সমাজের প্রয়োজনে সমাজতত্ত্ব ক্রমশ পৃথিবীতে স্থান করে নিতে শুরু করে। যেটা আমি প্রথমেই বললাম, যে এই যে দুটি বিপ্লব ঘটার পর পরবর্তী সমাজের অবস্থা, মানে বিশেষ করে ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের অবস্থা কিন্তু খুব শোচনীয় ছিল। সেই সময় সেই সমাজের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে একটা নতুন সাবজেক্টের প্রয়োজনীয়তা দার্শনিকরা উপলব্ধি করেছিল, এবং সেখানে গিয়েই সমাজতত্ত্ব নাম বা সামাজিক পদার্থবিদ্যা নামে প্রথমে শুরু করেছিলেন সাবজেক্টটিকে অগাস্ট কোত। পরবর্তীতে তার নাম পরিবর্তন করে দেয় কি? সোশিওলজি। যে কারণে আমরা অগাস্ট কোতকে কি বলে থাকি? অগাস্ট কোত হলেন সমাজতত্ত্বের জনক। ওকে, কত সালে সমাজতত্ত্ব স্বাধীন বিষয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো? 1839। প্রথমে সমাজতত্ত্বকে অগাস্ট কোত কী বলে সম্বোধন করেছিলেন? সোশ্যাল ফিজিক্স। কোথায় সর্বপ্রথম সমাজতত্ত্ব বিষয়টি বিস্তার লাভ করে? ইউরোপে সর্বপ্রথম সমাজতত্ত্ব বিষয়টি বিস্তার লাভ করে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের টোটাল আলোচনা। তোমাদের যদি ফুল শর্ট কোশ্চেনের এই পিডিএফ প্রয়োজন হয়, আরও বাকি যে সেই তাত্ত্বিকগুলোর ওপরেও শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের শর্ট কোশ্চেন প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা 86 95 26 53 15 এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, বাকি ডিটেলস বলে দেবো। ওকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ক্লাসে।